যে আগের দিন আমরা লাস্ট একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছিলাম হোমওয়ার্কে। তো তোমরা একটু মেলাও যে তোমরা ঠিক করেছো কিনা, বা যদি না করে থাকো তাহলে একবার দেখে নাও। তো এটা হলে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র শেষ হবে। এরপরে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র এবং সব শেষে যেটা আছে রৈখিক ভরবেগ, এটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তো এখানে কোশ্চেনটা কি ছিল না, স্থির অবস্থায় থাকা 3 কেজি এবং 5 কেজি ভর বিশিষ্ট বস্তুর ওপর একই বল কাজ করছে। ঠিক আছে, দুটো বস্তু আছে, 3 কেজি ওয়েটের একটা, ওটা 5 কেজি ওয়েট। এবার দুটোর উপরে একই বল প্রয়োগ করা হয়েছে। এইবার বলছে যে যে সময়ে দুটো বস্তুর বেগ একই হবে। ঠিক আছে, দুটো বস্তুর বেগ বাড়ছে ক্রমশ, এমন একটা সময় আসবে যখন হচ্ছে দুটো বস্তুর ক্ষেত্রে বেগ একই হবে। তখন বলেছে যে কত সেই সেই যে বেগটা যেটা পাবে প্রথম বস্তুর ক্ষেত্রে সময়টা এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সময়, সেই সময়ের অনুপাত বের করতে বলেছে। এবার এটা আমরা কিভাবে করব? তাহলে ধরো প্রথমে 3 কেজি ওয়েটের যে বস্তুটা আছে তার জন্য করছি। তাহলে 3 কেজি ওয়েটের যে বস্তুটা আছে তার প্রাথমিক বেগ কত? তার প্রাথমিক বেগ স্থির অবস্থা থেকে আমরা যেহেতু শুরু করছি, প্রাথমিক বেগ ইউ সমান 0। অন্তিম বেগ কত? না, অন্তিম বেগ হচ্ছে ভি। আমি জানি না কি, তাই আমি ধরে নিচ্ছি ভি। সময় কত লাগছে? না, সময় লাগছে T1। এবং ভর কত? এম সমান 3 কেজি। তাহলে এইবার যদি ওই 3 কেজি বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, আমি তাহলে দুটো জিনিস ধরে নিচ্ছি। সেটা হচ্ছে কি না, বস্তু দুটির, আচ্ছা, 3 কেজি ভরের বস্তুর T1 সময় পরে এবং 5 কেজি ভরের বস্তুর T2 সময় পরে বেগ ভি হবে এবং প্রযুক্ত বল এফ। তার মানে আমি এফ বল প্রয়োগ করেছি। 3 কেজি ভরের যে বস্তুটা সেটা T1 সময় পরে ভি বেগ পাবে, এবং 5 কেজি ভরের বস্তুটা T2 সময় পরে ভি বেগ পাবে। তাহলে এক্ষেত্রে বল কত? এফ। তাহলে আমরা জানি কি না, এফ সমান এম এ। এবার 3 কেজি ভরের ক্ষেত্রে কত? এফটা তো এফই থাকছে, এফ বল প্রয়োগ করেছি। এম কত? এম হচ্ছে 3 কেজি ইন্টু অ্যাক্সিলারেশন কিভাবে পাবো? না, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তার মানে ভি মাইনাস ইউ বাই T1। ইউটা কত? 0। তাহলে কি হবে এটা? না, 3 ভি বাই T1। এটা গেল 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে। এফ পেয়ে গেলাম, এইটা রাখছি। এইবার আসছি 5 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে। 5 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে প্রাথমিক বেগ কত? না, ইউ সমান 0। দুটোই স্থির অবস্থা থেকে শুরু হচ্ছিল। অন্তিম বেগ কত? ভি। কারণ আমরা কি জানতে চাইছি না, যখন দুজনের বেগ সমান হবে, তাহলে এরও অন্তিম বেগ কি? ভি ধরে নিচ্ছি। সময় কত লাগছে? না, T2। ভর কত? 5 কেজি। একইভাবে এক্ষেত্রে এফ কত হবে? না, এফ সমান এম এ। আর এফ সমান এম সমান কত? 5 × V - U/T2। তাহলে এফ সমান 5V/T2। কারণ কি না, ইউ সমান 0। তাহলে আমি দুই দিক থেকেই এফ পেলাম।
এটা যদি আমি 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর। এবার দেখো দুজনেই এফ এর সাথে সমান। আমরা যদি দুই দিকের এফ যদি সমান হয়, তাহলে তার বাম দিকে বা ডান দিকে যে টার্মগুলো আছে সেগুলোকেও আমরা সমান করে লিখতে পারি। তার মানে এই দুটো এফ যদি সমান হয়, তার মানে 3v/t1, এটা কি হবে না 5v/t2। এই দুটোর সাথে কি হবে, এই দুটোর সাথে সমান হবে। তাহলে এখন আমি টি ওয়ানটাকে এখানে নিয়ে যাব, এইটাকে নিচে নিয়ে আসবো যেভাবে করে। তাহলে T1/T2 সমান কত হবে না 3v/5v। ভি ভি কেটে যাবে কারণ দুটো সমান। তাহলে কি পাবো, T1:T2 সমান 3:5। তাহলে আমাকে কোশ্চেনে কি চেয়েছিল, না কোশ্চেনে চেয়েছিল যে সময়ের অনুপাতটা কত হবে। তাহলে সময়ের অনুপাতটা আমরা কি পেলাম, না প্রথমটার ক্ষেত্রে এবং দ্বিতীয়টার সময়ের অনুপাত হবে 3:5। আচ্ছা, তোমাদের যদি এটা হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা এবার নেক্সট পোর্শনে যাব। স্যার 1 মিনিট একটু কথা বলবো। হ্যাঁ বলুন। আসলে আমাদের তো এপ্রিলের 1 থেকে 7-8 তারিখের মধ্যে ফার্স্ট ইউনিট শেষ হয়ে গেছে। হ্যাঁ যে অংশটা পড়ানো হচ্ছে এটা ফার্স্ট ইউনিটে ছিল, এখন আমরা সেকেন্ড ইউনিটের সিলেবাসটা কভার করছি। আপনি হ্যাঁ ঠিক আছে, এটা আমি হয়তো আজকে হয়তো শেষ হয়ে যাবে, কারণ এটা শুরু করেছি, এটা শেষ করে নি, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারতে যাব। একটু সিলেবাসের মধ্যে দেখে নেবেন, তাহলে আমরা আবার এগিয়ে যেতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আজকে হয়তো শেষ হয়ে যাবে, কারণ আমার উইকলি একটা করে ক্লাস থাকে, তার জি, মধ্যে পুরো চ্যাপ্টারটা ঠিক কভার করা হচ্ছে না। একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। ঠিক আছে, ওকে। এরপরে আসছি, আমরা নিউটনের প্রথম আর দ্বিতীয় গতিসূত্র পড়েছি। প্রথম গতিসূত্রে কি ছিল, আর স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলবে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়। দ্বিতীয় সূত্রে আমরা কি দেখলাম, না দ্বিতীয় সূত্রে দেখলাম না কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুটার ভরবেগের যে পরিবর্তনের হার তার সাথে সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে যেদিকে বলটা প্রয়োগ করা হচ্ছে। এটা গেল প্রথম দুটো সূত্র। তৃতীয় সূত্রে কি বলেছে, না তৃতীয় সূত্রে যেটা বলেছে, না প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তার মানে কি, একটা বল আমি ওপর থেকে নিচে ছাড়লাম, ঠিক আছে, তো বলটা কি হলো, মেঝেতে পড়লো, পড়ার পরে আবার ড্রপ খেয়ে ব্যাকে আসে। কেন আসে, না ওই বলটা মেঝেতে গিয়ে যে বল প্রয়োগ করেছিল সেই একই বল মেঝেটা বলের উপরে প্রয়োগ করছে, তাই বলটা আবার উপরের দিকে উঠে আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। সেটা যদি আমরা সংজ্ঞা ভালো করে যদি লিখি কি হবে, না প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে।
যেমন কি তোমরা ধরো রকেট দেখেছো, রকেট যখন উপরে যায়, রকেট কিভাবে যায়? না তখন এই নিউটনের তৃতীয় গতিসূত্র তার সাথে সাথে দ্বিতীয় গতিসূত্রটাও কাজে লাগে। ঠিক আছে? কিভাবে? না রকেটের পেছন দিক থেকে তোমরা দেখবে একটা আগুন বেরোতে থাকে। ওর মধ্যে কি হয়? না কিছু গ্যাস রাখা থাকে। তো সেই গ্যাসটা কি হয়, জলে, জ্বলার পরে পেছন নিচের দিকে একটা থ্রাস্ট বা একটা বল প্রয়োগ করে নিচের দিকে। এবার যেহেতু নিচের দিকে একটা বল প্রয়োগ করে, তো তার একটা ওপরের দিকে বিপরীত একটা প্রতিক্রিয়া থাকবে। তো সেই প্রতিক্রিয়ার জন্য ওপরের দিকে উঠতে থাকে। এবং তার সাথে সাথে আরেকটা কি হয়, না ধরো একটা রকেটটা আছে, এ ধরো রকেটটা আছে, এই রকেটের মধ্যে যে জ্বালানি আছে, ঠিক আছে, সেইটার তো একটা ভর আছে। টোটাল ওয়েটটা ধরো রকেটের যা খোলস যা কিছু আছে সেটা ধরো এম প্লাস এম প্রাইম, এটা কি জ্বালানি যে গ্যাসটা আছে। এবার এই গ্যাসটা কি হচ্ছে আস্তে আস্তে যখনই জ্বলে নিচের দিকে আসছে, তাহলে গ্যাসটা কি হচ্ছে রকেটের মধ্যে যে টোটাল যে ওয়েট, এই যে এম প্লাস এম প্রাইম, তাহলে এই ওয়েটটাও কি হচ্ছে আস্তে আস্তে কমছে। কেন কমছে? না এই যে এম প্রাইমটা আস্তে আস্তে যত গ্যাসটা পুড়বে, তত এই ওয়েটটাও কমবে। তাহলে রকেটটা যত হালকা হবে, তার জন্য আরো কি হবে, রকেটটার আরো গতিবেগ কি হবে, পরপর বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে? এইটা হচ্ছে রকেটের যে মোশন যেটা বা গতিবেগ, সেটা হচ্ছে এই নিউটনের তৃতীয় গতিসূত্রের ওপরে হিসাবে কাজ করে। বা ধরো আকাশে যখন পাখি উড়ে, পাখি ওড়ার সময় কি করে, না পাখনাটাকে নিচের দিকে, দুই দিক থেকে পাখনাটাকে নিচের দিকে ঝাপট মারে। তার ফলে কি হয়, হাওয়ার উপরে যখন একটা বল প্রয়োগ করে নিচের দিকে, তার জন্য কি হয়, না ওপরের দিকে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। তার জন্য পাখি কি হয়, না উড়তে পারে, উপরের দিকে যেতে পারে। এখানে তোমাদের এই, নিউটনের তৃতীয় গতি সূত্রে এই জাস্ট এই কিছু ধারণা দেওয়া আছে। এখানে আমি ভেবেছিলাম হয়তো লিফটের কিছু করাবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি সিলেবাসে লিফটের কিছু নেই। তো জাস্ট এইটুকু জানানো ছিল, নিউটনের তৃতীয় গতির সূত্র থেকে এগুলো আছে এবং এর কিছু রয়েছে, এক্সাম্পল রয়েছে। যেমন ধরো স্থির তড়িৎ বল বা চুম্বক বল। একটা চুম্বক রাখলে, দুই পাশে দুটো চুম্বক, একটাতে রাখলে নর্থ পোল আর একটাতে সাউথ পোল। তো তোমরা দেখবে দুটোকে যদি একসাথে ছাড়ো, দুইজন দুইজনের দিকে কি হয়, আকর্ষণ করতে থাকে। ঠিক আছে? এখানেও তৃতীয় গতিসূত্র কাজ করে, কিন্তু সেটা একটু অন্যভাবে। ঠিক আছে? তো আমাদের তৃতীয় গতিসূত্রে এইটুকুই রয়েছে। এখানে কিছু এক্সাম্পল আছে, তোমরা একবার দেখে নেবে। তো সেখানে এরপরে আমরা যেটাতে যাব, সেটা হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র যখন করেছিলাম, তখন আমরা রৈখিক ভরবেগ দিয়েই আমরা দ্বিতীয় গতিসূত্রটা করেছিলাম। তো রৈখিক ভরবেগে কি বলছে, না এখানে ভর বেগ আছে। ভর বেগ মানে কি, না বস্তুটার ভর এবং বেগ নিয়ে আমাদের কাজ। ঠিক আছে? এবার এই ভরবেগের কি, ভরবেগ হচ্ছে যে ভর আর বেগের গুণফল, যেটা সেটা হচ্ছে ভরবেগ। এবার এই ভরবেগে যেটা আমাদেরকে যেটা জানতে হবে, আমি এখান থেকে তোমাদের যেটা দেখেছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার কিভাবে বলের সাথে সমানুপাতিক হয়, সেটা আমরা দ্বিতীয় গতি সূত্রের সময় আমরা দেখিয়েছিলাম। এখানে যেটা মেন জিনিস যেটা কাজে লাগবে, সেটা কি, না রৈখিক ভরবেগের সংরক্ষণ। ঠিক আছে? রৈখিক ভরবেগের সংরক্ষণ কি, না ধরো দুটো বস্তু আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এটার ভর m1, এটা m2। এটার বেগ ধরো প্রাথমিক বেগ u1, এটার প্রাথমিক বেগ u2, যেখানে u1 গ্রেটার দেন u2। তার মানে 1 নম্বর বস্তুটার বেগটা বেশি, 2 নম্বর বস্তুটার বেগ কম। এবার দুজনকে ধরো একই রেখা বরাবর রেখে আমরা যদি ছেড়ে দিই, একই দিকে দুজনে যাচ্ছে, এক সময় গিয়ে কি হবে, দুজন দুজনকে ধাক্কা লাগাবে। এইভাবে দুটো ধরে ধাক্কা লেগে গেল, m1 m2। এবং ধাক্কা লাগার পরে কি হলো, আবার কিছু সময় পরে কি হবে, দুজন আবার সেপারেট হয়ে যাবে। ধরো এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর m2। এবার ধাক্কা লাগার পরে কি হবে, না দুটো বস্তুর বেগটা পরিবর্তন হয়ে গেল। এটা হয়ে গেল v1, এটা হয়ে গেল v2। কোন দিকে যাচ্ছিল, দুজনেই যেই দিকে যাচ্ছিল ওই দিকেই যাচ্ছে।
এইবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে, না যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, যে এই ইউ 1 বেগে যাচ্ছিল, ইউ 2 বেগে যাচ্ছিল, আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে ওদের বেগ বৃদ্ধি বা হ্রাস কোনো কিছুই করিনি, ঠিক আছে, এবং অন্য কোনো বাহ্যিক ক্রিয়া মানে ধরো ফ্রিকশন বা অন্য কিছু দ্বারা ধরো এদের ব্রেক বৃদ্ধি বা হ্রাস আমি কোনো কিছুই করলাম না, তখন বলছে এদের যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, মানে ধরো এই বস্তু দুটো এলো এক জায়গায়, এসে ধাক্কা লাগলো, ঠিক আছে, দুজনে আলাদা ছিল, সেখান থেকে এসে এইখানে দুজনে ধাক্কা লাগলো, আবার দুজনে আলাদা হয়ে গেল, এই যে ঘটনাগুলো হলো, এখানে বলছে এদের কোনো একটা নির্দিষ্ট দিকে মোট যে রৈখিক ভরবেগ, এখানে আমাদের বস্তুগুলো কোন দিকে যাচ্ছে, সব এই দিকেই যাচ্ছে। তা আমি যদি সর্বদাই যদি দুটো বস্তুর যদি ভরবেগ যদি সমান সবসময় যদি যোগ করতে থাকি যে কোনো পজিশনে, এই পজিশনে হোক, এই পজিশনে হোক বা এই পজিশনে, যদি 1 2 3 নম্বর পজিশন ধরি, সব সময় কি হবে, না ওই দুটো বস্তুর টোটাল যোগফল, মানে প্রথম বস্তুর ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর ভরবেগ, এই ভরবেগ যদি আমরা যদি দেখতে থাকি যে কোনো পজিশনে, সবসময় কি হবে, এই ভরবেগ সমান থাকবে। তার মানে 1 নম্বর পজিশনে এই দুটো বস্তু 1 আর 2 এর ভরবেগ যা হবে, 3 নম্বর পজিশনেও 1 নম্বর আর 2 নম্বর বস্তুর ভরবেগের যোগফল একই হবে। সেটা যদি আমরা ইকুয়েশন দিয়ে যদি বলতে থাকি, তাহলে কি হবে, না প্রথম ক্ষেত্রে ধাক্কা লাগার পূর্বে, ঠিক আছে, তাহলে ধাক্কা লাগার আগে বা সংঘর্ষের আগে বস্তু দুটির মোট ভরবেগ কত, না প্রথম বস্তুটার ক্ষেত্রে যদি দেখি, প্রথম বস্তুর ভর কত, m1, আর বেগ কত ছিল, u1, প্লাস দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি ছিল, m2, u2। তার মানে সংঘর্ষের আগে ধাক্কা লেগেছিল কোথায়, 2 নম্বর পজিশনে, তাহলে এই ধাক্কা লাগার আগে বস্তু দুটির ভরবেগ কত ছিল, না m1 u1 প্লাস m2 u2, এটা কি টোটাল ভরবেগ। এইবার সংঘর্ষের পরে কি হয়েছে, না বেগটা চেঞ্জ হয়ে v1 আর v2 হয়ে গেছে, তাহলে তাহলে ধাক্কা লাগার পরে কি, না প্রথম বস্তুর ভর কত, ভর তো যা ছিল তাই আছে m1, বেগ কত হয়ে গেছে, না v1, প্লাস দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি, না m2 v2। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ নিয়মে কি বলছে, না সংঘর্ষের আগে আর সংঘর্ষের পর বস্তুগুলির কি, না টোটাল ভরবেগ অপরিবর্তিত থাকবে, মানে আগেও যা ছিল পরেও তাই থাকবে। তাহলে সেটা যদি বলতে হয়, তাহলে সেটা যদি আমরা ইকুয়েশনে কি বলবো, তাহলে না সেটা হয়ে যাবে কি, না m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে রৈখিক ভরবেগে সংরক্ষণের সূত্র, যে ধাক্কা লাগার আগেও যা ছিল ধাক্কা লাগার পরেও তাই থাকবে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। এইবার এই সূত্র থেকে আমরা কি করব, না আমরা করব, কি বলে, কিছু অঙ্ক করব এক্সাম্পল দিয়ে, দেখবো যে এই সূত্রটা কিভাবে কাজে লাগে, বা এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা কি কি নিউমেরিক্যাল অঙ্ক আমরা করতে পারি।
তো এখানে যেটা অঙ্কটা যেটা বলেছে যে ধরো 100 কেজির একটা বন্দুক আছে, ঠিক আছে। এবার আমরা দেখেছি হয়তো যে কোনো সিনেমায় বা কোনো এতে ডিসকভারি চ্যানেল ফ্যানেল, যে বন্দুক যখন ছোড়া হয়, না বন্দুক চালানোর সময় বন্দুকটা পেছনের দিকে পিছিয়ে আসে, ঠিক আছে, যেখান থেকে চালানো হয় পেছনের দিকে একটা বেগ দেয়। তো সেটা হচ্ছে কি, না সেটা ওই এই সংরক্ষণ সূত্র দিয়ে আমরা দেখবো কিভাবে হচ্ছে। তো বলছি যে 100 কেজি ভরের একটা বন্দুক থেকে 0.05 কেজি ভরের একটা গুলি ছোঁড়া হয়েছে, ঠিক আছে। এবার বলছে যে ওই যে গুলিটা যেটা ছোঁড়া হলো তার বেগ হচ্ছে 90 মিটার পার সেকেন্ড। তাহলে বন্দুকটা কত বেগে পেছনের দিকে আসবে, ঠিক আছে, বন্দুকটার পেছনে ওঠার বেগ কত। এবার এটা আমরা কিভাবে করব, তাহলে এখানে আমরা এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো, ঠিক আছে। তার জন্য প্রথমে আমার কাজ কি, না প্রথমে কাজ হচ্ছে আমার অঙ্কের মধ্যে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোকে আমরা লিখে নিতে হবে আমাদের। সেটা কি, না প্রথম হচ্ছে দুটো বস্তুর দরকার। দুটো বস্তুর কি কি এখানে, একটা হচ্ছে বন্দুক আর একটা গুলি। তাহলে প্রথমে হচ্ছে বন্দুকের ভর। বন্দুকের ভর কত, এটাকে আমি বড় এম নিচ্ছি, 100 কেজি। গুলির ভর স্মল এম, 0.05 কেজি। আচ্ছা, যখন গুলি ছোঁড়া হয়নি, ঠিক আছে, যখন গুলি ছোঁড়া হয়নি তখন কি, না তখন বন্দুক আর গুলি দুটোই স্থির অবস্থায় আছে, কারো কোনো বেগ নেই। তাহলে প্রাথমিক অবস্থায় বন্দুক আর গুলি দুজনেরই বেগ কত, দুজনেরই বেগ কত হচ্ছে 0। তাহলে আমি বন্দুকের প্রাথমিক বেগ আমি যদি ইউ ধরি, ক্যাপিটাল ইউ, সেটা 0। আর স্মল ইউ যেটা গুলির বেগ, সেটা হচ্ছে 0। এইবার তারপরে গুলিটা ছোঁড়া হলো, গুলিটা ছোঁড়া হতে গুলিটার বেগ কত হলো, 90 মিটার পার সেকেন্ড। তার মানে স্মল ভি কত হলো, 90 মিটার পার সেকেন্ড। আমাকে জানতে চাইছে কি, না ক্যাপিটাল ভি, বন্দুকটা কত বেগে পেছনের দিকে আসবে। তাহলে আমি কি লিখবো, না ধরি, বা আমি শুধু বন্দুকটার বেগ ধরছি, পেছনের দিকে যাবে কি সামনের দিকে যাবে সেটা আমি জানি না, ঠিক আছে। আমি ধরি বন্দুকটির বেগ হবে ক্যাপিটাল ভি। এবার আমার কাছে কি কি দরকার, কটা ইনফরমেশন দরকার ছিল, না M1 M2 দুটো, এইটা দুটো, চারটে, V1 V2 চার দু ছটা। কারণ M1 M2টা টোটাল এখানে কটা আছে, 8টা জিনিস আছে। এখানে 1 2 3 4 5 6 7 8, তার মধ্যে চারটে জিনিস দুটো জিনিস কমন, তার মানে 6টা জিনিস লাগবে। তাহলে 6টা জিনিসকে আমরা পেয়েছি, 1 2 3 4 5, আর এখানে ভি ধরে নিয়েছি 6টা। তাহলে সব জিনিস আমার চলে এসছে। এইবার আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো। তাহলে গুলি ছোঁড়ার আগে ভরবেগ কত, গুলি ছোঁড়ার আগে মোট ভরবেগ কত, না এম ইন্টু ইউ প্লাস এম ইন্টু ক্যাপিটাল ইউ। তার মানে এমটা কত, এটা হচ্ছে কি, এটা হলো গুলির ভরবেগ, আর এটা হচ্ছে বন্দুকের ভরবেগ। তাহলে এখানে কি, না U0, এক্ষেত্রেও U0, এটা ক্যাপিটাল ইউ। তার মানে গুলি ছোড়ার আগে মোট ভরবেগ কত, না 0। এইবার আমি গুলি ছোঁড়া হলো, গুলি ছোঁড়ার পরে ভরবেগ কত। তাহলে গুলির ভরবেগ কত, না গুলির ভরবেগ হচ্ছে এম ইন্টু স্মল ভি প্লাস বন্দুকের ভরবেগ কত, ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি, সমান কত, এম সমান কত, না 0.05
ইন্টু ভি এর মান কত, 90, প্লাস এখানে এম এর ভ্যালু কত, ক্যাপিটাল এম 100, আর ভিটা হচ্ছে আননোন। এইবার রৈখিক ভরবেগের সূত্র অনুযায়ী কি হবে না, গুলি ছোড়ার আগে ভরবেগ, গুলি ছোড়ার পরে ভরবেগ দুটো কি হবে, সমান। তার মানে 0.05 ইন্টু 90 প্লাস 100 ইন্টু ভি সমান 0। এটা কি পেলাম না, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা এটা পেলাম। তাহলে আমাদেরকে কি দরকার, আমাদের দরকার হচ্ছে ভি। তাহলে ভি সমান কত হবে না, -0.05। এইটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে প্লাস ছিল, উল্টো দিকে মাইনাস হবে, 90/100। ঠিক আছে, এটাকে যদি তোমরা যদি কাটাকুটি ক্যালকুলেশন করো কি হবে, এটা তুলি, 100, 20, তো এটা তোমরা একবার করবে, এটা কি ভ্যালু আসে, সেটাই কি হবে না, সেটাই হবে হচ্ছে আমাদের, এটা হবে মিটার পার সেকেন্ড। এখানে মাইনাসের সিগনিফিকেন্সটা কি না, মাইনাসের সিগনিফিকেন্সটা হচ্ছে যে বন্দুকটা যেদিকে, গুলিটা যেদিকে যাচ্ছে, বন্দুকটা কি হবে না, বন্দুকটা তার উল্টো দিকে আসবে। ঠিক আছে, গুলিটা যেদিকে যাচ্ছে বন্দুকের বেগ তার উল্টো দিকে হবে, তাই গুলি যদি সামনের দিকে যায়, বন্দুকের বেগটা কি হবে, বন্দুকটা পেছনের দিকে আসবে। তাহলে সেই বেগটা কত, 9/200 মিটার পার সেকেন্ড। এইভাবে হচ্ছে আমাদের এই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে অঙ্কগুলো হবে। ঠিক আছে, নেক্সট যেটা আচ্ছা, আমি নেক্সট অঙ্ক দেওয়ার আগে তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, কোন স্কুলের বা তোমাদের যদি থাকে যে এরপরে নেক্সট কোন চ্যাপ্টার থেকে শুরু করলে, ফিজিক্সের কোন চ্যাপ্টার যদি তোমাদের বলো পরীক্ষায় থাকবে বা কিছু, আমি তাহলে সেইভাবে প্রিপেয়ার করে আসবো। এটা তোমরা যারা তুলতে চাইছো তাহলে তোলো। আর তোমাদের যদি কারো যদি কোনো সাজেশন থাকে যে কোন চ্যাপ্টার হলে ভালো হয়, আমি তাহলে সেইভাবে শুরু করব। তোমাদের তাপ, শব্দ বা শক্তির ক্রিয়া এই চ্যাপ্টার আছে কি? স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি শিবপুর এসএসসি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে ওনার সেকেন্ড সেকেন্ড বল ও চাপ এই চ্যাপ্টারটা আছে, তো ওই বল ও চাপ চ্যাপ্টারটা শুরু করলে খুব ভালো হয়। বল ও চাপ, হ্যাঁ, বল ও চাপ মানে যেখানে ওই যে সারফেস টেনশন, ভিসকসিটি, এই জিনিসগুলো আছে। আচ্ছা ওইটার এটা বলবেন মানে শর্ট চ্যাপ্টারটা বলবেন, আমি এখানে আমার কাছে যে চ্যাপ্টার গুলো আমি যেটা বইয়ে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই গঠন ধর্ম, পরমাণুর ভৌত ধর্ম, হ্যাঁ ওটাই শক্তির ক্রিয়া, তাপ, শব্দ এইসব রয়েছে। আমি এই পরমাণু সা- পদার্থের গঠন ও ধর্ম। আচ্ছা, পদার্থের গঠন ও ধর্ম। ওই চ্যাপ্টারটাতে পৃষ্ঠটা স্থিতিস্থাপকতা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন তাহলে এই পদার্থের গঠন ও ধর্ম যে চ্যাপ্টারটা আছে এটা আমরা করব। এখন এই যে যেটা করালাম আমরা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আমরা এই বল ও গতি যে চ্যাপ্টারটা এটা আমরা শেষ করলাম। এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে, নেক্সট দিন তোমরা জিজ্ঞেস করতে পারো, নাহলে আমরা এর পরের দিন থেকে পরের চ্যাপ্টারটা আমরা শুরু করব। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আর প্রেজেন্টটা একবার দেখে নি, 1 মিনিট। আমি 5টা স্কুলের প্রেজেন্ট পেয়েছি, 3টে স্কুলের প্রেজেন্ট এখন আমি পাইনি। নবাবগঞ্জ, বেরগ্রাম আর কেআরএসবি, তোমাদের প্রেজেন্টটা চ্যাট বক্সে আছে। কেআরএসবি পেয়েছি, বেগমপুর আর নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়, তোমাদের প্রেজেন্টটা চ্যাট বক্সে দাও।